এই তপ্ত বাগদাদের দুপুরে কারো ধারণা ছিল না যে রাজকীয় রান্নাঘর থেকে ওঠা ধোঁয়া আজ শুধু সুগন্ধ নয়, বরং একটি বিশাল ঝড়ের পূর্বাভাস। রাজকীয় বাবুর্চি উস্তাদ বরকত তার হাঁড়ির কাছে দাঁড়িয়েছিলেন। তার কপালে ঘাম ছিল এবং হৃদয়ে এই অহংকার যে তার হাতের রান্না কখনো খারাপ হতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি ছোট্ট সাগরেদের পা পিছলে গেল, লবণের থলে খুলে গেল এবং সেই সাদা দানাগুলো নীরবে রাজকীয় তরকারির মধ্যে মৃত্যুর তিক্ততা হয়ে মিশে গেল। এটাই ছিল সেই মুহূর্ত যেখান থেকে এমন একটি চাঞ্চল্যকর কাহিনী শুরু হলো যা বাদশাহর সিংহাসন কাঁপিয়ে দিল, হাকিমদের জ্ঞানকে মিথ্যা প্রমাণিত করল এবং পুরো শহরকে তৃষ্ণার তীব্রতায় ছটফট করতে বাধ্য করল। এটি সেই দিনগুলোর উল্লেখ যখন বাগদাদ শহর তার মহিমার কারণে সমগ্র বিশ্বের চোখের মণি হয়েছিল। এই শহরের গলিতে সর্বদা জৌলুস থাকত এবং দূর দূরান্তের দেশ থেকে ব্যবসায়ীরা এখানে টানে চলে আসত। এই মহান শহরের মাঝখানে বাদশাহর একটি জাঁকজমকপূর্ণ প্রাসাদ ছিল, যার দেয়াল উঁচু এবং দরজা বিশাল লোহার ছিল। এই প্রাসাদের একটি কোণে সেই জায়গা ছিল যেখান থেকে পুরো প্রাসাদে সুগন্ধ ছড়িয়ে পড়ত, অর্থাৎ রাজকীয় রান্নাঘর। এটি কোনো সাধারণ রান্নাঘর ছিল না, বরং এমন একটি ছোট্ট বসতি ছিল যেখানে শত শত মানুষ কাজ করত। কারো কাজ শুধু পেঁয়াজ কাটা ছিল, কেউ আবার শুধু মাংস ধুত এবং কেউ আবার সারা দিন শুধু আগুন জ্বালানোতে নিয়োজিত ছিল। এই পুরো বাহিনীর সর্দার ছিলেন উস্তাদ বরকত। উস্তাদ বরকত একজন মধ্যবয়স্ক ব্যক্তি ছিলেন, যার চেহারায় অভিজ্ঞতার রেখা স্পষ্ট দৃষ্টিগোচর হতো। তার আঙুলগুলো হলুদ ছিল, কারণ তিনি সারা দিন হলুদ এবং জাফরানে খেলা করতেন। উস্তাদ বরকত সম্পর্কে পুরো দেশে এই কথা প্রসিদ্ধ ছিল যে তিনি তরকারিতে শুধু তার হাত ফেরালেই এতে এমন স্বাদ এসে যায় যে খাওয়া ব্যক্তি আঙুল চাটতে থাকে। বাদশাহ সালামত নিজে তার দক্ষতার প্রশংসা ছিলেন। বাদশাহ তাকে একজন বাবুর্চি নয়, বরং তার একজন বিশ্বস্ত সঙ্গী মনে করতেন। উস্তাদের এই বিষয়ে বড় সম্মান ছিল এবং এই সম্মান ধীরে ধীরে অহংকারে পরিণত হয়েছিল। তার মনে হতো যে তার রান্নায় কোনো দোষ বের করা অসম্ভব। একদিন প্রাসাদে অস্বাভাবিক কোলাহল ছিল। একটি প্রতিবেশী দেশের বড় দূত তার কাফেলা নিয়ে সফরে এসেছিলেন। বাদশাহ আদেশ দিয়েছিলেন যে আজ রাতে এমন রাজকীয় খাবার প্রস্তুত হোক যা দূত চিরদিন মনে রাখবেন। উস্তাদ বরকত ভোরের সময় থেকেই কোমর বেঁধে নিয়েছিলেন। তিনি বাজার থেকে নিজে বেছে বেছে মাংস আনালেন এবং তাজা মশলা বাটালেন। রান্নাঘরে গরমের এই অবস্থা ছিল যে দেয়াল তপ্ত হয়ে যাচ্ছিল এবং গোলমাল সৃষ্টি হয়েছিল। উস্তাদ বরকত ক্লান্তিতে জর্জরিত ছিলেন, কিন্তু তার সুনাম বাঁচাতে তিনি এক মুহূর্তের জন্যেও বসতে রাজি ছিলেন না। এই সময়ে রান্নাঘরের এক কোণে চিকু নামের একটি নতুন সাগরেদ কাজ করছিল। চিকু এখনও শিশুই ছিল এবং উস্তাদের রাগ থেকে খুব ভয় পেত। তার আদেশ মিলল যে লবণের একটি বড় থলে নিয়ে আসতে হবে। চিকু দ্রুত ছুটছিল, কিন্তু হঠাৎ ঘিয়ের কারণে তার পা খুব খারাপভাবে পিছলে গেল। সে সরাসরি সেই হাঁড়ির ওপর পড়ল যাতে বাদশাহর সবচেয়ে বিশেষ তরকারি প্রস্তুত হচ্ছিল। ধামাকার আওয়াজ শুনে উস্তাদ বরকত পিছনে ফিরলেন এবং চিৎকার করে বললেন, ওরে হতভাগা, এটা কি করলে? দেখে চলতে পারিস না? চিকু ভয়ে কাঁপতে লাগল। লবণের থলের মুখ খোলা ছিল এবং তার বড় পরিমাণ ঝোলে মিশে গিয়েছিল, কিন্তু উস্তাদের ভয়ঙ্কর আওয়াজ দেখে তার ভয় ভেতরটা চুপসে গেল। সে সত্য লুকানোর সিদ্ধান্ত নিল। সে মিথ্যা বলতে বলতে বলল, না উস্তাদজি, খোদার কসম, সব লবণ নিচে মাটিতে পড়েছে, হাঁড়ির ভেতরে একটা দানাও যায়নি। উস্তাদ ক্লান্ত ছিলেন এবং তার নিজের ওপর বিশ্বাস ছিল। তিনি পরীক্ষা করার প্রয়োজন মনে করলেন না। যখন রাত হলো এবং রাজকীয় দস্তরখান সাজানো হলো, তখন সব জায়গায় প্রদীপ জ্বলে উঠল। বাদশাহ এবং দূত সিংহাসনে বসলেন। বাদশাহ গর্বের সাথে বললেন, সম্মানিত অতিথি, এটি আমাদের বাগদাদের সেই বিশেষ খাবার যার উদাহরণ কোথাও পাওয়া যাবে না। বাদশাহ হাসতে হাসতে লোকমা তুললেন এবং যেই তরকারি মুখে রাখলেন তার রং রাগে লাল হয়ে গেল। লবণ এত তীব্র ছিল যে সমুদ্রের তিক্ত পানি মনে পড়ে যায়। দূতের চোখ থেকেও পানি এলো। বাদশাহর জন্য এই মুহূর্ত কিয়ামত থেকে কম ছিল না। তিনি রাগে দস্তরখানে মুষ্টাঘাত করলেন এবং চিৎকার করলেন, সৈনিকরা, এই হতভাগা বাবুর্চিকে শিকলে বেঁধে এই মুহূর্তে আমার সামনে আনো। এ আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে। যখন উস্তাদ বরকতকে আনা হলো, তখন তিনি তৎক্ষণাৎ বুঝে গেলেন যে চিকু মিথ্যা বলেছিল। এখন উস্তাদের কাছে দুটোই পথ ছিল, হয় তিনি সত্য বলে ক্ষমা চাইবেন বা নিজের অহংকার বাঁচাতে কোনো নতুন কৌশল চালাবেন।
উস্তাদ ভাবলেন যে যদি সত্য বলেন তাহলে সুনাম নষ্ট হবে। তিনি নিজের জীবন বাঁচাতে একটা মিথ্যা তৈরি করলেন। তিনি শান্তভাবে মাথা নিচু করলেন এবং বললেন, হুজুর, এই লবণ আমি ভুলক্রমে নয়, বরং ইচ্ছাকৃতভাবে দিয়েছি। বাদশাহ রাগে উঠে দাঁড়ালেন। তোমার এই দুঃসাহস কি করে হলো? তুমি কি তোমার জীবন থেকে বিরক্ত হয়ে গেছ? উস্তাদ বেদনা ভরা কণ্ঠে বললেন, বাদশাহ সালামত, আজ বাজারে আমার একজন প্রজ্ঞাবনী হাকিম সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি আমাকে একটি গোপন রোগ সম্পর্কে বলেছিলেন, যা শহরে ছড়িয়ে পড়েছে। তিনি বলেছিলেন যে এই বিষের প্রভাব শেষ করতে হলে খাবারে লবণের পরিমাণ বাড়াতে হবে। আমি আপনার জীবনের জন্য আমার সম্মান কোরবান করে দিয়েছি। দরবারের নীরবতা ছেয়ে গেল। বাদশাহ চিন্তায় পড়লেন যে হয়তো বাবুর্চি সত্যিই তার হিতাকাঙ্ক্ষী। তিনি উজিরকে বললেন, শহরের সবচেয়ে বড় হাকিমকে ডাকো। যদি এটা সত্য হয় তাহলে পুরস্কার মিলবে, নয়তো এর জিহ্বা কেটে দেওয়া হবে। উস্তাদ বরকতের কপালে এখন শীতল ঘাম আসতে লাগল। তিনি জানতেন যে তিনি মৃত্যুর কুয়ায় লাভ দিয়ে ফেলেছেন। এখন তার জীবন এই বিষয়ে নির্ভর করছে যে সেই হাকিম তার এই মিথ্যায় তার সাথে দেবেন কিনা। দরবারে সর্বত্র নীরবতার পাহারা ছিল। শুধু প্রদীপ জ্বলার চটচটানি শোনা যাচ্ছিল। উস্তাদ বরকত মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার হৃদয়ের ধরভর এত তীব্র ছিল যে তার মনে হচ্ছিল পাঁজর থেকে বেরিয়ে আসবে। তিনি ভালোভাবে অনুমান করতে পারছিলেন যে তিনি বাদশাহের সামনে যে গল্প তৈরি করেছেন সেটা একটি দুর্বল সুতোর মতো, যা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। বাদশাহ সালামত তার বিশেষ সৈন্যদের আদেশ দিয়ে রেখেছিলেন যে শহরের সবচেয়ে বড় হাকিমকে তৎক্ষণাৎ দরবারে আনা হোক। হাকিম সাহেব তার বয়সের শেষ পর্যায়ে ছিলেন, সাদা দাড়ি এবং জ্যোতির্ময় চেহারা। তিনি তার জ্ঞানের জন্য পুরো বাগদাদে প্রসিদ্ধ ছিলেন। যখন তাকে মাঝরাতে রাজকীয় দরবারে আনা হলো, তখন তিনি কিছুটা বিচলিত হয়েছিলেন। বাদশাহ তাকে কাছে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, হাকিম সাহেব, আমাকে বলুন যে আজকাল শহরের পানিতে কি এমন কোনো রোগ এসেছে যার চিকিৎসা শুধু লবণের আধিক্যে আছে? আমাদের বাবুর্চির দাবি যে সে আমার জীবন বাঁচাতে খাবারের লবণ বেশি দিয়েছেন। এখন থেকে গল্প নতুন মোড় নিল। হাকিম সাহেব বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। তিনি জানতেন যে যদি তিনি স্পষ্ট বলে দেন যে এমন কোনো রোগ নেই, তাহলে উস্তাদ বরকতের গর্দান সেই মুহূর্তে উড়িয়ে দেওয়া হবে। কিন্তু হাকিম সাহেবেরও নিজের একটা সমস্যা ছিল। গত কয়েক মাস ধরে তিনি বাদশাহের কাছ থেকে ওষুধের জন্য বড় অঙ্ক নিচ্ছিলেন, কিন্তু শহরে সাধারণ সর্দি জ্বরও তার নিয়ন্ত্রণে আসছিল না। তার মনে হলো যে যদি তিনি এই কাল্পনিক রোগের সত্যতা দেন তাহলে তার নিজের অযোগ্যতাও লুকিয়ে যাবে, এবং তিনি বাদশাকে এটা বোঝাতে পারবেন যে তিনি নীরবে এই রোগের চিকিৎসা করছিলেন। হাকিম সাহেব একটা গভীর নিঃশ্বাস নিলেন। উস্তাদ বরকতের দিকে এক উড়ন্ত দৃষ্টি ফেললেন, যাতে জীবনের ভিক্ষা চাওয়া হচ্ছিল, এবং তারপর বাদশাহকে সম্বোধন করলেন, হুজুর, সত্য তো এই যে এই রোগ অত্যন্ত নীরব এবং বিপজ্জনক। আমিও এর প্রভাব দেখেছি, কিন্তু আমি এখন পর্যন্ত আপনাকে এজন্য বলিনি যে আমি চাইনি আপনি চিন্তিত হন। উস্তাদ বরকত যা করেছেন তা চিকিৎসার আত্মা থেকে একদম সঠিক। লবণের তীব্র ব্যবহার এই বিষকে ঘামের মাধ্যমে বাইরে বের করে দেয়। উস্তাদ বরকতের প্রাণে প্রাণ এলো। বাদশাহের রাগ এখন সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গিয়েছিল। তার মনে হলো যে তার কাছে কত বিশ্বস্ত মানুষ আছে। বাদশাহ খুশি হয়ে উস্তাদ বরকতকে সোনার 100 মুদ্রা পুরস্কার দেওয়ার ঘোষণা করলেন। কিন্তু গল্পটি এখান থেকে আবার নতুন মোড় নিল। এখান থেকেই আসল সমস্যা শুরু হলো। যখন এই কথা দরবার থেকে বাইরে বেরোলো, তখন পুরো বাগদাদে দাবানলের মতো ছড়িয়ে গেল যে শহরের পানিতে বিষ এসেছে। পরদিন সকালে যখন বাজার খুলল, তখন সর্বত্র এক আলোচনাই ছিল। মানুষ কুয়া থেকে পানি ভরা ছেড়ে দিল, এবং প্রতি ঘরে তরকারি এবং রুটিতে লবণের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হলো। লবণের দাম যা কয়েক কড়িতে ছিল, এখন সোনার দামে বিক্রি হতে লাগল। উস্তাদ বরকত তার রান্নাঘরে বসে এসব দেখছিলেন। তার চালাকিতে গর্ব তো ছিল যে তিনি জীবন বাঁচিয়েছেন, কিন্তু এখন তার ভয় লাগতে শুরু করল। তার কাছে এখন তার সেই শাগরেদ চিকু এলো, যার ভুলে এসব শুরু হয়েছিল। চিকু কাঁদছিল। সে বলল, উস্তাদজি, আমার ঘরের লোকেরা এত লবণ খাচ্ছে যে তাদের ঠোঁট নীল হয়ে যাচ্ছে। লোকেরা অসুস্থ হচ্ছে, আমরা কি করব? উস্তাদ বরকত তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলেন, চুপ কর। যদি আমি সত্য বলে দিতাম তাহলে আমার গর্দান যেত।
এখন যা হচ্ছে হতে দে। কিন্তু ব্যাপারটা তখন বিগড়ল যখন বাদশাহ একটা নতুন আদেশ জারি করলেন। বাদশাহ তার স্বাস্থ্যের এত চিন্তা করলেন যে তিনি আদেশ দিলেন যে আজ থেকে পুরো শহরের পানির কুয়াতে লবণের বস্তা ফেলা হোক, যাতে বিষের নির্মূল গোড়া থেকে হতে পারে। এটা শুনে উস্তাদ বরকতের পায়ের তলা থেকে মাটি সরে গেল। যদি কুয়াতে লবণ ফেলা হয় তাহলে শহরের পানি পান করার যোগ্য থাকবে না, পশু মরবে এবং ফসল ধ্বংস হয়ে যাবে। একটা ছোট্ট মিথ্যা এখন পুরো বাগদাদের জীবন বিপদে ঠেলে দিচ্ছে। এদিকে হাকিম সাহেবও চিন্তিত ছিলেন। লোকেরা তার কাছে আসত এবং বলতো যে হাকিম সাহেব, আমরা লবণ খেয়ে ক্লান্ত হয়ে গেছি, এখন আমাদের রক্তচাপ বাড়ছে। হাকিম সাহেবের কাছে কোনো উত্তর ছিল না। সেদিন সন্ধ্যায় উস্তাদ বরকত দেখলেন একজন গরিব বিধবা তার অসুস্থ সন্তানকে নিয়ে রাস্তার ধারে বসে কাঁদছে। সে তাকে লবণের একটা টুকরো চাটতে দিচ্ছিল। এই দৃশ্য দেখে উস্তাদ বরকতের বিবেক তাকে নাড়া দিতে লাগল। তার উপলব্ধি হলো যে তার একটা অহংকার এবং মিথ্যা নিরীহ মানুষদের জীবন দুর্বিষহ করে দিয়েছে। সে সারা রাত ঘুমাতে পারল না। তার বারবার সেই হাঁড়ি মনে পড়ছিল যাতে লবণ পড়েছিল, এবং সেই মুহূর্ত যখন তিনি বাদশাহর কাছে মিথ্যা বলেছিলেন। পরদিন বাদশাহ পুরো শহরকে জড়ো করলেন যাতে কুয়াতে লবণ ফেলার রীতি শুরু করা যায়। উস্তাদ বরকত দরবারে পৌঁছালেন। তার শরীর কাঁপছিল। হাকিম সাহেবের চেহারায়ও দুশ্চিন্তা ফুটে উঠেছে। বাদশাহ যেই লবণের বস্তা কুয়াতে ফেলার ইশারা করলেন, উস্তাদ বরকত জনতা ভেদ করে এগিয়ে গেলেন এবং চিৎকার করে বললেন, থামুন হুজুর, এই জুলুম করবেন না। পুরো জনতায় নিস্তব্ধতা ছেয়ে গেল। বাদশাহ বিস্ময়ে জিজ্ঞেস করলেন, বরকত, তুমি কি বলছো? তুমিই তো বলেছিলে যে লবণই এই বিষের চিকিৎসা। উস্তাদ বরকতের চোখে অশ্রু ছিল। তিনি তার পাগড়ি খুলে বাদশাহর পায়ে রেখে বললেন, বাদশাহ সালামত, না কোনো বিষ আছে, না কোনো রোগ। সব বিষ আমার এই মিথ্যাই ছিল, যা আমি আমার গর্দান বাঁচাতে বলেছিলাম। এখন উস্তাদ বরকত জানতেন যে এরপর কি হতে চলেছে। দরবারে এমন নিস্তব্ধতা ছেয়ে গেল যে শুইও পড়লে তার আওয়াজ শোনা যেত। বাদশাহ সালামতের হাত যা লবণের বস্তার দিকে যাচ্ছিল, সেখানেই বাতাসে থেমে গেল। তাদের চেহারা যা কিছুক্ষণ আগে নিশ্চিন্ততায় উজ্জ্বল ছিল, এখন রাগ এবং বিস্ময়ের কারণে কালো হয়ে যেতে লাগল। জনতায় উপস্থিত হাজার হাজার মানুষ যারা কুয়াতে লবণ ফেলার অপেক্ষায় ছিল, তারাও পাথরের মূর্তি হয়ে গেল। বাদশাহ খুব ধীর কিন্তু কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বরকত, আবার বলো, তুমি কি বললে? উস্তাদ বরকত মাথা তোলেননি। তার কপাল মাটিতে ঠেকানো ছিল এবং তার অশ্রু মাটিতে মিশছিল। সে হেঁচকি তুলে বলল, হুজুর, আমি অপরাধী। আমি আমার মিথ্যা সম্মান এবং আমার গর্দান বাঁচাতে আপনার কাছে ডাহা মিথ্যা বলেছিলাম। সেদিন রান্নাঘরে আমার অবহেলা হয়েছিল। সাগেরেদের হাত থেকে লবণ হাঁড়িতে পড়েছিল এবং আমি তা পরীক্ষা করিনি। যখন আপনি আমাকে দরবারে ডাকলেন, তখন আমি ভয় পেয়ে গেলাম যে আমার বছরের তৈরি সম্মান ধুলোয় মিশে যাবে। তাই আমি সেই রোগের গল্প তৈরি করলাম। খোদার জন্য এই শহরের কুয়াকে ক্ষমা করুন। এতে কোনো বিষ নেই। সব বিষ আমার এই জিহ্বাই ছিল যা মিথ্যা বলেছিল। বাদশাহর চোখে রক্ত নামল। তার এই বিষয়ে ধাক্কা লেগেছিল যে একজন সাধারণ বাবুর্চি তাকে পুরো শহরের সামনে বোকা বানিয়েছে। বাদশাহ একদৃষ্টি জনতায় ফেললেন এবং তারপর জোরে গর্জন করে বললেন, আর সেই হাকিম কোথায় যে এই মিথ্যার সত্যায়ন করেছিল? হাকিম সাহেব, যিনি আগে থেকেই একটা খুঁটির পেছনে লুকানোর চেষ্টা করছিলেন। সৈন্যরা তাকে টেনে সামনে আনল। বাদশাহ রাগে জিজ্ঞেস করলেন, হাকিম, তুমি তো জ্ঞানী ছিলে, তুমি কেন বললে যে শহরের পানিতে বিষ আছে? তুমিও কি এই বাবুর্চির সাথে মিলিত ছিলে? হাকিম সাহেব হাত জোড় করলেন, বাদশাহ সালামত, আমারও ভুল হয়েছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যদি আমি রোগ অস্বীকার করি তাহলে আপনি মনে করবেন যে আমার নিজের কাজের প্রতি কোনো খবরই নেই আমার। বাদশাহর রাগ এখন আকাশ ছুঁতে লাগল। তিনি আদেশ দিলেন, সৈন্যরা, এই দুজনকে এই মুহূর্তে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঢুকিয়ে দাও। কাল সকালে এদের বিচার প্রকাশ্যে সবার সম্মুখে করা হবে, যাতে পুরো বাগদাদ জানতে পারে যে বাদশাহকে বোকা বানানোর পরিণাম কি হয়। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে উস্তাদ বরকত এবং হাকিম সাহেব মুখোমুখি বসেছিলেন। হাকিম সাহেব রাগে বললেন, তোমার কারণে আমার সাদা দাড়ি মাটিতে মিশল। উস্তাদ বরকত শান্তভাবে উত্তর দিলেন, হাকিম সাহেব, এখন অভিযোগ করে কি লাভ? আমি তো আমার অপরাধ স্বীকার করে আমার হৃদয়ের বোঝা হালকা করে ফেলেছি। পরদিন সকাল হলো। সূর্য উঠতেই পুরো বাগদাদের মানুষ শহরের চক্করে জমা হলো। বাদশাহ সালামত তার রাজকীয় সিংহাসনে বসলেন। উস্তাদ বরকত এবং হাকিম সাহেবকে আনা হলো। দুজনের হাত বাঁধা ছিল এবং পোশাক ছেঁড়া ছিল।
বাদশাহ জনতাকে সম্বোধন করলেন। হে নগরবাসী, এই দুই ব্যক্তি মিথ্যা বলে জনগণকে কষ্ট দিয়েছে এবং বাদশার বিশ্বাসে আঘাত করেছে। আইন অনুযায়ী এদের শাস্তি মৃত্যু, কিন্তু উস্তাদ বরকত শেষ মুহূর্তে নিজে এগিয়ে এসে সত্য বলেছে এবং শহরকে এক বড় ধ্বংস থেকে রক্ষা করেছে। বাদশাহ একটা গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন, আমি এদের জীবন ক্ষমা করছি, কিন্তু এদের এমন শাস্তি দেওয়া হবে যা এদের মিথ্যার স্মৃতি মনে করিয়ে দেবে। শহরের কেন্দ্রীয় চক্কর মানুষে ঠাসা ছিল। প্রতিটি চোখ বাদশার ঠোঁটে জমেছিল যে এখন এই দুই মিথ্যাবাদীর সাথে কি আচরণ হতে চলেছে। জল্লাদ তার জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু বাদশাহ তাকে পিছিয়ে যাওয়ার ইশারা করলেন। বাদশাহ উচ্চ কণ্ঠে তার শেষ সিদ্ধান্ত শোনালেন। উস্তাদ বরকত, তুমি তোমার জীবন বাঁচাতে পুরো শহরকে ভয়ে ফেলেছ, তাই তুমি এখন আর কখনো রাজকীয় রান্নাঘরের কর্মকর্তা থাকবে না। তোমার শাস্তি এই যে তুমি আজ থেকে পরবর্তী 1 বছর শহরের সবচেয়ে বড় কুয়ার ধারে বসবে এবং সেখানে আসা প্রতিটি পথিক এবং নগরবাসীকে নিজের হাতে ঠান্ডা এবং মিষ্টি পানি পান করাবে। তুমি পানিতে বিষের মিথ্যা বলেছিলে, এখন তুমি এই পানিরই সেবা করে তোমার অপরাধ ধুয়ে ফেলবে। তারপর বাদশাহ হাকিম সাহেবের দিকে ফিরলেন এবং বললেন, আর হাকিম সাহেব, আপনার শাস্তি এই যে আপনি 1 বছর বিনামূল্যে সেই মানুষদের চিকিৎসা করবেন যারা আপনার লবণের পরামর্শে অসুস্থ হয়েছে। এটা শুনে জনতায় একটা হইচই উঠল, কিন্তু উস্তাদ বরকতের চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। তিনি সেখানেই বাদশাকে বড় তাজিম করলেন এবং বাদশার কৃতজ্ঞতা জানালেন। তার জন্যে এটি শাস্তি নয়, বরং তওবার একটা সুযোগ ছিল। পরদিন থেকে বাগদাদের সবচেয়ে বড় চকের কুয়ার ধারে একজন বৃদ্ধ লোক বসতে লাগলেন। এটি উস্তাদ বরকত ছিলেন। তিনি সকাল থেকে সন্ধে পর্যন্ত মানুষকে পানি পান করাতেন এবং প্রতিটি পানকারীকে এক কথাই বলতেন, ভাই পান করুন, এই পানি একদম পরিষ্কার, বিষ পানিতে নয়, মানুষের জিহ্বা এবং তার অহংকারে থাকে। শুরুতে লোকেরা তাকে নিয়ে ঠাট্টা করত, কেউ তাকে নোনতা বাবুর্চি বলতো, কিন্তু উস্তাদ বরকত নীরবে তার কাজ করে যেতেন। তিনি তার অহংকার এই পানিতেই ভাসিয়ে দিয়েছিলেন। ধীরে ধীরে মানুষের রাগ ঠান্ডা হতে লাগলো। একদিন সেই ছোট্ট সাগরেদ চিকু তার কাছে এলো। চিকু খুব লজ্জিত ছিল। উস্তাদ বরকত হেসে তাকে নিজের কাছে বসালেন এবং বললেন, না আমার বাচ্চা, তুমি তো শুধু একটা ভুল করেছিলে, অপরাধ তো আমি করেছিলাম। আমি আমার মিথ্যা সম্মান বাঁচাতে মিথ্যার সাহায্য নিয়েছিলাম। মনে রেখো, লোকমায় লবণ বেশি হয়ে গেলে সেটা শুধু পেট খারাপ করে, কিন্তু যদি মানুষের স্বভাবে মিথ্যা এবং অহংকারের লবণ বেশি হয়ে যায় তাহলে সেটা পুরো জীবন তিক্ত করে দেয়। সময় কেটে গেল। 1 বছর শেষ হলো। বাদশাহ উস্তাদ বরকতকে আবার দরবারে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, বরকত, তুমি কি আবার রাজকীয় রান্নাঘর সামলাতে চাও? উস্তাদ আদবের সাথে আর্জ করলেন, হুজুর, আমি এখন এই কুয়ার ধারেই ঠিক আছি, যেখানে আমার শান্তির ঘুম আসে। শুধু আমার এই সাগরেদ চিকুকে কাজ শেখানোর অনুমতি দেওয়া হোক। বাদশাহ তার কথা শুনে খুব প্রভাবিত হলেন। তিনি শহরের সেই চকের নাম সত্যের চক রাখলেন। হাকিম সাহেবও তার প্রতিশ্রুতি পালন করলেন এবং তার বাকি জীবন গরিবদের বিনামূল্যে চিকিৎসায় কাটিয়ে দিলেন। গল্পের শিক্ষা: ভুল স্বীকার করা হার নয়, বরং বড় জয়। নিজের সুনাম বাঁচাতে বলা একটা মিথ্যা পুরো সমাজে বিষ ছড়িয়ে দিতে পারে। সত্যের তিক্ত ঢোক গিলে নেওয়া মিথ্যার মিষ্টি বিষ থেকে 1000 গুণ ভালো। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক স্টোরিজ ইন বাংলা চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, দাওয়া, নবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।